नमस्कार श्रोता बंधुरा आमार गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। आज आमी आपनादेर शोनाच्छि साहित्यिक प्रणब सेनेर कलमे एकटी रोमहर्षक भौतिक गल्प अदृश्य आततायी। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई एकटा लाइक करबेन और आमार चैनलटिके सबस्क्राइब करे आमार सहयोगिता करबेन। आपनादेर सकलेर भालोबासा सहयोगिता आमार एकान्त काम्य। जे सकल श्रोता बंधु आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। और आमार नतून श्रोता बंधुदेर काछे आमार अनुरोध, गल्प शोना होले अवश्यई किन्तु आमार चैनलटिके सबस्क्राइब करबेन। शुरू करछि आजकेर गल्प अदृश्य आततायी। बाड़ीर पेछने घन जंगल, एखोनो एदिके तेमन लोकबसती गड़े ओठेनी। एक बाड़ी थेके अन्य बाड़ीर दूरत्व कोथाओ आध माइल, कोथाओ सिकी माइल। यातायातेर पथ बोलते रयेछे माटिर रास्ता। पाये पाये सेई रास्ता तैरी हयेछे आपना थेकेई। एके बेके चले गेछे पुकुरेर पाड़ धरे होगला बनेर दिके। ओदिके केउ जाय ना, जाबार प्रयोजनও হয় না। ওখানে গেলেই নাকি সহজে কেউ ফিরে আসতে পারে না। এক মায়াবী হাতছানি বারবার কাছে যাবার জন্য ডাকে। তাকে উপেক্ষা করার শক্তিও শরীর থেকে কোথায় যেন উবে যায়। একটু একটু করে এগোতে এগোতে হোগলা বনের গভীরে ঢুকতে বাধ্য হয়। তারপর কোমর পর্যন্ত নেমেই জলে ডুবে যায়। কোমর ডোবা জলে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য শেষ আর্তনাদ শুনে কেউ আসে না সাহায্য করবার জন্য। এক সময় চিৎকারও থেমে যায়। দু হাতে কে যেন গলা টিপে ধরে। সাঁড়াশির মতো দৃঢ় ফাঁসে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অবশেষে নির্মম মৃত্যু। কয়েকদিন আগে হোগলা বনে একটি মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করতে গিয়েছিল। ময়না তদন্তের পর জানা গেছে লোকটির শ্বাসরোধের ফলেই মৃত্যু ঘটেছে। তবে কি অন্য কেউ কোথাও মেরে এখানে ফেলে দিয়ে গেছে? সেই রহস্য উদ্ঘাটনের জন্য জোর পুলিশি তদন্ত চলছে। এমন সময় একদিন রাতে এক অর্ধোন্মাদ মহিলাকে ছুটে যেতে দেখা গেল হোগলা বনের দিকে। কেউ একজন বলে উঠল, ওখানে যাচ্ছ কেন? যেখানে দিনের বেলায় কেউ যেতে সাহস পায় না সেখানে উনি রাতের অন্ধকারে গিয়ে কি করবেন? বনের কাছে এসে দাঁড়িয়ে মহিলা হাউ হাউ করে কেঁদে উঠে বলল, তুই এখান থেকে চলে যা খোকা, আমাকে আর কত কষ্ট দিতে চাস বলতো? বাতাসে ফিসফিস শব্দে ভেসে এলো কার যেন কণ্ঠস্বর। আমি তোমায় ছেড়ে যেতে পারবো না। আমার দিকে তাকিয়ে দেখো, আমার সারা শরীরে কত ক্ষত। আমাকে ওরা কিভাবে মেরেছে। আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে দেয়নি। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে গিয়েছিলাম। আমাকে কেউ এতটুকু করুণা করেনি। আমিও এর প্রতিশোধ নেব। খোকা, তুই যদি সত্যি আমায় ভালোবাসিস তবে তোকে প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা ছাড়তে হবে। আমার কথা না শুনলে আমি কোনোদিনও তোর কাছে আর আসবো না। তুমি কাছে এলে আমি একটু শান্তি পাই মা, শরীরের যন্ত্রণা ভুলতে পারি। তুমি ছাড়া আর কেউ এলে আমি যে সহ্য করতে পারি না। মনে হয় শত্রু এসেছে আমাকে ধরতে। তখনই আমি নির্মম হয়ে উঠি, হোগলা বনের মধ্যে ডেকে নিয়ে গলা টিপে মেরে ফেলি। এ কাজ তোকে বন্ধ করতে হবে খোকা। কি লাভ হয় তোর বলতে পারিস? কাউকে মেরে নিজের শান্তি মেলে না। আমার মতো কত মায়ের
চোখের জল ফেলতে বাধ্য করছিস বলতো? তাতে তোর কি ভালো হবে? আর কোনো উত্তর নেই। ওর মনে হয়তো মায়ের এই জিজ্ঞাসা কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছে। ভদ্রমহিলা কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে আসার জন্য পা বাড়াতেই শুনতে পেলেন, তুমি এখনই চলে যাবে মা? তুমি চলে গেলে আমি যে ঘুমোতে পারবো না। আমি এখানে বড় একা। নিঃসঙ্গতার যন্ত্রণা আমাকে যে দিনরাত উত্ত্যক্ত করে। আমিও কি পারি নিশ্চিন্তে ঘুমোতে? তুই আমাকে ছেড়ে আসার পর থেকে আমারও যে একা একা দিন কাটতে চায় না খোকা। তুই যদি বুঝতিস তবে কি তুই এই পথ বেছে নিতে পারতিস? আমি চলি রে খোকা, কাল আবার আসবো। ভদ্রমহিলা ফিরে আসছিলেন। হোগলা বন পেরিয়ে বিরাট আম গাছের নিচে এসে দাঁড়াতেই পুলিশের দল তাকে ঘিরে ধরল। পুলিশ অফিসার জিজ্ঞাসা করলেন, এই রাতে আপনি হোগলা বনে কেন গিয়েছিলেন? আমার ছেলের সঙ্গে দেখা করতে। আমি তো প্রতিদিনই এ সময় ওর কাছে যাই। কোথায় আপনার ছেলে? ওকে তো আমরা খুঁজে বেড়াচ্ছি। ওর বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। ভদ্রমহিলার চোখ দুটো কেমন ঘোলাটে হয়ে উঠল। বিদ্রুপের মতো মুচকি হেসে বললেন, ওকে যে কেউ আর ধরতে পারবে না। হুড়ুত করে ও সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে। অফিসার রাগে অগ্নিশর্মা হয়ে ফুঁসে উঠলেন, হেয়ালি মার্কা কথা বন্ধ করুন। সোজাসুজি বলুন তো, কোথায় আপনার ছেলে? ওকে আমরা অ্যারেস্ট করব। অ্যারেস্ট করবেন? সে ক্ষমতা আপনাদের নেই। ও আপনাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে যে। এত সহজে নাকি আমাদের ফাঁকি দিয়ে পালানো? আমাদের সঙ্গে এক্ষুনি আপনাকে যেতে হবে। যেখানে লুকিয়ে আছে আপনার ছেলে সেখানে না নিয়ে গেলে আপনাকে হাজতবাস করতে হবে। মহিলা আর আপত্তি করেননি। হাজতবাস করার ইচ্ছে তার নেই। পুলিশের দলকে সঙ্গে নিয়ে তিনি এগোলেন হোগলা বনের দিকে। অন্ধকারের বুক চিরে জ্বলছে 4 সেলের টর্চ। মাঝে মাঝে কোথা থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। এই জনবিরল অঞ্চলে কে একা একা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে? ভদ্রমহিলা পুলিশ অফিসারকে বললেন, শুনতে পাচ্ছেন না কান্নার শব্দ? আমার ছেলে কাঁদছে। আপনার ছেলে কাঁদছে কেন? কেনই বা সে এখানে এসে লুকিয়ে আছে? কান পেতে শুনুন ও কি বলছে। ওর কত কষ্ট সে কি আপনারা বুঝতে পারবেন? আমি মা, আমি যে ওর মনের কথা শুনতে পাই। অফিসার কান পেতে আছেন বাতাসে। কোন দিক থেকে শব্দটা ভেসে আসছে সেটাই শুধু বুঝতে চান। বুঝতে পারলেই দল নিয়ে অতর্কিতে ঝাঁপিয়ে পড়বেন আততায়ীকে ধরার জন্য। উনি সেই শব্দকেই অনুসরণ করে চলেছেন, সকলকে পেছনে রেখে একেবারে অন্যদিকে। একজন সেপাই চেঁচিয়ে উঠল, স্যার, আপনি একা যাবেন না। বেঘরে পড়ে আপনার জীবন সংশয় হতে পারে। কিন্তু সে চিৎকার অফিসারের কানে গিয়ে পৌঁছয়নি। তিনি যে মায়াবী ফাঁদে ধরা দিয়ে বোধশক্তি হারিয়ে ফেলে হেঁটেই চলেছেন। সেপাই ব্যাপার গতিক সুবিধের নয় বুঝতে পেরে ছুটে গিয়ে পেছন থেকে জাপটে ধরল অফিসারকে। তিনি সম্বিত ফিরে পেলেন। এতক্ষণ যেন নিজের মধ্যেই নিজে ছিলেন না। কোনো এক অজানা শক্তি তার শরীরে ভর করে কোথায় নিয়ে চলেছিল। অফিসার বললেন, হঠাৎ আমার যে কি হয়েছিল আমি নিজেই বুঝতে পারছি না। আপনি ওদিকে যাচ্ছিলেন কেন স্যার? ওইখানেই তো ডেড বডিটা পাওয়া গিয়েছিল। কি জানি, আমাকে নিশ্চয়ই কেউ টেনে নিয়ে চলেছিল। হয়তো আমাকে ওখানে নিয়ে গিয়ে গলা টিপে ফেলতো। ভদ্রমহিলা তখনই বলে উঠলেন, পেলেন আমার ছেলেকে খুঁজে?
আপনি যেদিকে গিয়েছিলেন ওইখানেই তো আমার ছেলে লুকিয়ে আছে। কারোর কিছুই বোধগম্য হলো না। তবে কি কোনো অশুভ ব্যাপার লুকিয়ে আছে এই ঘটনার পিছনে? দুরভিসন্ধিও থাকতে পারে। এমন ভয়াবহ পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে যাতে হত্যা রহস্য উদ্ঘাটনের তদন্তে ব্যাঘাত সৃষ্টি করা যায়। তাহলে তো অপরাধীকে ধরা যাবে না। এভাবে যদি একের পর এক খুন হতে থাকে তবে পুরো প্রশাসনই অকেজো হয়ে পড়বে। পুলিশ অফিসার হাল ছেড়ে দিতে কিছুতেই রাজি নন। তিনি দৃঢ়তা দেখানোর মতো ভঙ্গিমায় বললেন, বলুন, কোথায় আপনার ছেলে লুকিয়ে আছে? ভদ্রমহিলা আঙুল তুলে দেখালেন। এক ঝাঁক টর্চের অনুসন্ধানে আলো গিয়ে পড়ল সেই দিকে। সন্দেহজনক কিছুই কিন্তু নজরে এলো না। হোগলা গাছগুলো যেন আলোর তীব্রতায় সদ্য ঘুম ভাঙা জড়তা নিয়ে তাকিয়ে আছে। বজ্রকণ্ঠে অফিসার বললেন, কোথায় আপনার ছেলে? ভদ্রমহিলা করুণ স্বরে বললেন, আমি তো ওকে দেখতে পাচ্ছি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। কত রোগা হয়ে গেছে আমার খোকা, কতদিন খেতে পায়নি। আপনি মিথ্যে কথা বলছেন, ওইখানে কেউ নেই। আপনি না দেখতে পেলে আমি কি করব? আমি তো আগেই বলেছি ওকে ধরার সাধ্য আপনার নেই। ও যে সকলকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। আমাদের এতগুলো চোখ ফাঁকি দেওয়া কি এতই সহজ? আমরা কেউ ওকে দেখতে পাচ্ছি না, অথচ আপনি দেখতে পাচ্ছেন। ও সব বুজরুকিতে আমরা বিশ্বাস করি না। অত্যন্ত বিনয়ের সঙ্গে ভদ্রমহিলা বললেন, বিশ্বাস করুন, সত্যি খোকা ওইখানে রয়েছে। ওর চোখে মুখে কি অসহ্য যন্ত্রণা ফুটে উঠেছে। ওর কান্না আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন না? অফিসার বুঝলেন ভদ্রমহিলার মাথায় গোলমাল আছে। এমন ভুল বকা কি কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? তিনি দৃঢ় স্বরে বললেন, আপনাকে থানায় নিয়ে গিয়ে অন্ধকার ঘরে খেতে না দিয়ে আটকে রাখবো, তখন বুঝবেন কত ধানে কত চাল। ছেলেকে ধরিয়ে না দিয়ে দেখব আপনি কতদিন থাকতে পারেন। পুলিশের জিপে ভদ্রমহিলাকে ওঠার নির্দেশ দিলেন অফিসার। তিনি জিপে ওঠার আগে হোগলা বনের দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে বললেন, খোকা, তুই ওখান থেকে পালিয়ে যা। ওরা কেউ তোকে এখনো রেহাই দেবে না। পুলিশ অফিসার এবার বেশ ধাঁধায় পড়লেন। তবে কি সত্যি ওখানে কেউ লুকিয়ে আছে? যদি না থাকে তবে কেন ভদ্রমহিলা ওকে পালিয়ে যেতে বললেন? অথচ তল্লাশি চালিয়েও কোনো মানুষের চিহ্ন তো খুঁজে পাওয়া যায়নি। তবে কে খুন করেছে? শরীরটা হঠাৎ কেমন যেন শিরশির করে উঠল। মনে হচ্ছে কেউ পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু আশেপাশে কেউ তো নেই। অজানা এক আতঙ্কে বুক কাঁপছে। কেন এমন হচ্ছে? অফিসারের চোখ দুটো লাল হয়ে উঠল, যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ওর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অফিসার আর্তনাদ করে উঠলেন, আমাকে কে জাপটে ধরেছে? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলো। সেপাইরা ওকে ধরতেই উনি অজ্ঞান হয়ে গেলেন। এমন অদ্ভুত ঘটনা ঘটতে দেখে পুলিশের দল অত্যন্ত ঘাবড়ে গেল। নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার জড়িয়ে আছে এই ঘটনার সঙ্গে। ধরাধরি করে অফিসারকে জিপে তোলা হলো। তার জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে। সেই মুহূর্তেই ভদ্রমহিলার অট্টহাসি নিস্তব্ধ রাত্রির বুকে প্রতিধ্বনিত হয়ে উঠল। আমার খোকাকে ধরতে এসেছো? কত হম্বিতম্বি, কেমন হয়ে গেল ভোকারটা। প্রতিবাদ করার সাহস আর কারও ছিল না। আবার কি অঘটন ঘটে যায় সেই ভয়। অফিসারের জ্ঞান ফিরেছে, তখনও তার চোখে মুখে আতঙ্কের ঘন ছায়া। তিনি যন্ত্রণায় কুঁকিয়ে উঠে বললেন, আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলো।
না হলে ও আমাকে মেরে ফেলবে। কার কথা বলতে চাইছেন অফিসার? কেউ তো ওকে মেরে ফেলবে বলে হুমকি দেয়নি। কেনই বা উনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন? বিস্ময়ের ঘোরে সকলে হতবাক। ভদ্রমহিলা ডুকরে কান্নার মতো করে বললেন, আমার খোকা কাঁদছে, তোমরা কান পেতে শোনো, আমার খোকা কাঁদছে। বাতাসে ভেসে এলো কার কান্নার শব্দ। ফিসফিস করে সে বলছে, আমাকে মেরো না, আমি মার কাছে যাব, আমাকে মা ডাকছে। পুলিশের জিপ ধুলো উড়িয়ে চলেছে। ভদ্রমহিলার কাকুতি মিনতি করে বললেন, আমাকে ছেড়ে দিন, আমি তো কোনো অপরাধ করিনি। অফিসারের এদিকে কথা বলার মতো ক্ষমতা নেই। উনি ভদ্রমহিলার দিকে একবার আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। এক সেপাই বলল, আপনাকে ছাড়া হবে না, হাজতে কয়েকদিন থাকতে হবে। আমাকে আটকে রাখলে যে আমার খোকা কষ্ট পাবে, ওর কাছে আমাকে প্রতিদিন যেতে হয়। আমি না গেলে ও কিছুতেই ঘুমোতে পারে না, সারা রাত জেগে শুধু কাঁদবে। আমরাও তো এটাই চাই, একসময় আপনার ছেলে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করুক। এমন সময় সামনের গাছটা আচমকা দুলে উঠল। ঝোড়ো বাতাস ছাড়া গাছ তো এত দুলতে পারে না। গাছের ডালগুলো নিচু হয়ে রাস্তার ওপর আছড়ে পড়ছে, যেন জিপের গতিরোধ করতে চায়। ড্রাইভার জিপ থামিয়ে দিল। ডালপালা ভেদ করে বেরিয়ে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু আশপাশের অন্য গাছগুলো শান্ত হয়েই দাঁড়িয়ে। এমন ঘটনায় পুলিশের দল একেবারে হকচকিয়ে গেল। এ তো এক উটকো বিপদ। অফিসার চুপ করে আর থাকতে না পেরে বললেন, ভদ্রমহিলাকে ছেড়ে দাও, প্রয়োজন হলে ওকে আমরা পরে থানায় নিয়ে যাব। তখন কি আর ওকে ধরতে পারা যাবে স্যার? আমাদের নজর এড়িয়ে কোথায় লুকিয়ে থাকবে তার হদিশ পাওয়া খুব মুশকিল হবে। বাঁচতে যদি চাও তবে ওকে এক্ষুনি ছেড়ে দাও। অফিসার ধমকে উঠলেন। ভদ্রমহিলা জিপ থেকে নামলেন, আর সঙ্গে সঙ্গেই রাস্তার ওপর আছড়ে পড়া ডালপালাগুলো উঠে গেল আকাশের দিকে। সকলের চোখ তো ছানা বড়া। ড্রাইভার আর একটুও সময় নষ্ট না করে জিপে লাফিয়ে উঠেই গাড়ি স্টার্ট দিল। আর এখানে এক মুহূর্তও নয়, আবার কোন বিপদ ঘনিয়ে আসবে কে জানে। থানায় পৌঁছে অফিসার চলে গেলেন ইনচার্জের ঘরে। ইনচার্জ ঘনশ্যাম সামন্ত অফিসারের বিধ্বস্ত চেহারা দেখে আঁতকে উঠে বললেন, এ কি অবস্থা হয়েছে আপনার? ধরতে পেরেছেন অপরাধীকে? আমাকে রেহাই দিন স্যার, আমার পক্ষে সম্ভব নয় এ তদন্তের কাজ চালিয়ে যাওয়া। আজ এমন সব ঘটনা ঘটেছে যে আপনাকে বললে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। আমার চাকরি জীবনে অনেক তদন্তের দায়িত্ব আমাকে নিতে হয়েছে, কিন্তু এমন বিপদে আমাকে কখনো পড়তে হয়নি। ঘনশ্যামবাবু বেশ উৎসুক হয়ে উঠলেন। তিনি জানতে চান এমন কি অস্বাভাবিক ঘটনা ঘটেছে যার জন্য একজন দক্ষ অফিসার দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন। তাই বললেন, আপনি খুলে বলুন তো কি ঘটেছে। ঘটনার বিবরণ শুনে তিনি নিজেও কম অবাক হননি। এর জন্য তদন্ত বন্ধ করে দেওয়াও মুশকিল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাড়বে। এই হত্যার কিনারা করতে না পারলে সরকারের ওপর মহল থেকেও চাপ আসবে। কাউকেই বিশ্বাস করানো যাবে না যে ওই মৃত্যুর পেছনে রয়েছে এক অলৌকিক ব্যাপার। তিনি বললেন, ভদ্রমহিলাকে আপনারা যদি বুঝিয়ে সুঝিয়ে একবার থানায় নিয়ে আসতে পারতেন তাহলে ভালো হতো। ওর কাছ থেকেই জানা যেত আসল ঘটনাটা কি। কিন্তু স্যার, ওকে নিয়ে আসার চেষ্টা করলে হয়তো আমরা কেউই জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারতাম না। আমাদের মৃতদেহ আপনারা খুঁজে পেতেন গাছের ডালে ঝুলন্ত অবস্থায়। অবিশ্বাস্য ব্যাপার। তদন্তের কাজ কিভাবে এগোনো যেতে পারে তাই নিয়েই খুব দুশ্চিন্তায় পড়লেন ঘনশ্যামবাবু। আসল রহস্যটা কি সেটা জানার চেষ্টা করতেই হবে।
উনি বললেন, ভদ্রমহিলাকে একবার থানায় নিয়ে আসুন, ওকে আটকে রাখা যাবে না। আমি কিছুক্ষণ কথা বলেই ওকে ছেড়ে দিতাম। অফিসার একেবারেই নারাজ, বললেন, আমি পারবো না, আপনি অন্য কাউকে বলুন স্যার। আপনি ছাড়া আর কেউ এ কাজ করতে পারবে না, আমি জানি। আপনার দায়িত্ব শুধু ভদ্রমহিলাকে এখানে নিয়ে আসা, জিজ্ঞাসাবাদ আমিই করব। অগত্যা নিজের ইচ্ছার বিরুদ্ধে অফিসারকে রাজি হতে হলো। বেশি আপত্তি জানালে হয়তো এমন জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করবেন যে চাকরি বজায় রাখাই মুশকিল হয়ে পড়বে। অফিসার পর 3 দিন চেষ্টা করেও ভদ্রমহিলার কোনো হদিশ পেলেন না। উনি যেখানে থাকেন সেখানেও গিয়েছিলেন, কিন্তু ঘরে তালা দেওয়া। উনি কোথায় যেতে পারেন প্রতিবেশীরা তার কোনো সন্ধান দিতে পারেননি। জানতে পারলেন একমাত্র ছেলে মারা যাওয়ার পর থেকেই মাথায় গোলমাল দেখা দিয়েছে। কারোর সঙ্গে কথা বলেন না। উনি সকলকেই সন্দেহ করেন, কারণ তার ধারণা ছেলের মৃত্যুর জন্য তার প্রতিবেশীরাই দায়ী। খুঁজতে খুঁজতে একদিন সন্ধান পেলেন সেই ভদ্রমহিলার। তখন তিনি মৃত। হোগলা বনে পড়ে রয়েছে তার বিকৃত মৃতদেহ। এ কি, যে ছেলেকে তিনি এত ভালোবাসতেন তার হাতেই এমন নৃশংসভাবে খুন হলেন? অফিসার ঘনশ্যামবাবুকে নিয়ে এলেন হোগলা বনে। দূরে দাঁড়িয়ে মৃতদেহের দিকে তাকিয়ে তিনি বললেন, ছেলেই হয়তো মাকে কাছে টেনে নিয়েছে। পরপর 2টো অপমৃত্যু ঘটে গেল, অথচ তার কোনো কিনারা করা সম্ভব হবে না। এই কথা ভাবতে ভাবতেই জিপে উঠলেন ঘনশ্যামবাবু। সে গাছের নিচে আসতেই অফিসারের বুকটা ধড়াস করে উঠল। আবার না গাছের ডালপালাগুলো রাস্তার উপর আছড়ে পড়ে পথ আটকে দাঁড়ায়। ড্রাইভার জিপে স্পিড বাড়িয়ে সেই জায়গাটা পেরিয়ে এলো। আজকে তো গাছটা শান্ত হয়েই দাঁড়িয়ে, বাতাসের সাথে তাল মিলিয়ে পাতাগুলো কাঁপছে। সেই রাতেই ঘনশ্যামবাবুর স্ত্রী চিলেকোঠার ঘরে দেখতে পেলেন একটি ছেলেকে মাথা গুজে বসে আছে। কোথা থেকে এলো? যেন পালিয়ে এখানে এসে লুকিয়ে আছে। উনি কাছে এসে দাঁড়াতেই ছেলেটি মুখ তুলে বলল, আমাকে কিছু খেতে দেবেন? আমার খুব খিদে পেয়েছে, কতদিন খেতে পাইনি। হোগলা বনে লুকিয়েছিলাম, খিদের জ্বালায় বেরিয়ে আসতে হলো। তুমি এখানে এলে কি করে? আমার বাড়িতে আসতে তোমার সাহস হলো? যদি তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিই, না জানিয়ে বাড়িতে ঢোকার অপরাধে? ছেলেটার 2 চোখে জল। আমাকে ধরিয়ে দেবেন না। ঘনশ্যামবাবু আমার খোঁজে হোগলা বনে গিয়েছিলেন, আমি পালিয়ে এসেছি। তোমাকে উনি খুঁজছেন কেন? নিশ্চয়ই কোনো অপরাধ করেছ। ছেলেটা জামা খুলে সারা শরীর দেখিয়ে বলল, আমাকে এভাবে যারা মেরেছে তারা অপরাধী নয়। এই যন্ত্রণা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। শরীর জুড়ে অত্যাচারের চিহ্ন দেখে নিজেই শিউরে উঠলেন। এইটুকু ছেলে এমন কি অপরাধ করতে পারে যার জন্য এভাবে মারতে হয়? ঘনশ্যামবাবু স্ত্রীর মনে করুণার উদয় হল। তিনি বললেন, তুমি বসো, আমি আসছি তোমার জন্য খাবার নিয়ে। উনি ফিরে এসেই দেখেন ছেলেটি নেই, কোথাও উধাও হয়ে গেছে। সিঁড়ি বেয়ে কেউ তো নিচে নামেনি। উনি ভয় পেলেন, তাড়াতাড়ি নিজের ঘরে চলে এলেন। আতঙ্কে উত্তেজনায় তার বুক কাঁপছে। টেলিফোন করলেন থানায়। স্বামীকে বললেন, তুমি এখনই বাড়ি চলে এসো, বাড়ির ছাদে অদ্ভুত এক ঘটনা ঘটেছে, দেরি করো না। দেরি করে এলে আমাকে হয়তো জীবিত অবস্থায় দেখতে পাবে না। ঘনশ্যামবাবু কি হয়েছে জানার জন্য সময় নষ্ট করতে চাইলেন না। তিনি তাড়াতাড়ি চলে এলেন। বিছানায় স্ত্রীকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখলেন যে তার মনে হলো যে তার শরীরে যেন প্রাণ নেই। খুব ভয় পেয়েই তার এই দশা হয়েছে। ঘনশ্যামবাবু স্ত্রীকে জাগিয়ে জিজ্ঞাসা করলেন,
তুমি ছাদে উঠেছিলে কি করতে? কি জানি। আশ্চর্য ব্যাপার, তুমি নিজেই জানো না কেন গিয়েছিলে ছাদে? ঘরেই তো ছিলাম, হঠাৎ মনে হলো ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। ঘনশ্যামবাবু এবার বুঝতে পারলেন অফিসারের কথা পুরোপুরি সত্যি। এইভাবে ভুলিয়ে টেনে নিয়ে যায় যে কোনো কিছুর খেয়াল থাকে না। এইটুকু রক্ষে যে গলা টিপে মেরে ফেলে রেখে যায়নি। বাড়িতে আর কেউ ছিল না, এই সুযোগেই সে এসেছিল। কিন্তু সুযোগের সদ্ব্যবহার না করেই চলে গেল কেন? তবে কি জানাতে এসেছিল বন ছেড়ে সে অন্য কোথাও আশ্রয় নিয়েছে, ওখানে ওকে আর পাওয়া যাবে না? ঘনশ্যামবাবু স্ত্রীকে বললেন, আমি অফিসে চলে গেলে তুমি একটু সাবধানে থেকো, ছাদে একলা কখনোই যেও না। এরপর বেশ কয়েকদিন কেটে গেল, ছেলেটা আর জ্বালাতে আসেনি। ঘনশ্যামবাবু হদিশ পেয়েছেন কে এই ছেলেটা। স্ত্রীকে সেই গল্পই শোনাচ্ছিলেন রাতে ডাইনিং টেবিলে বসে। ছেলেটার নাম সুধাকর ব্যানার্জি, বিধবা মায়ের একমাত্র ছেলে, লেখাপড়ায় মেধাবী, নকশালবাড়ি রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে। সাংগঠনিক শক্তির জোরে সুধাকর নেতৃত্বে আসতে পেরেছিল। পার্টি ফান্ডের জন্য টাকা তুলতে জোর জুলুম শুরু করেছিল। ডাকাতি, মানুষ খুন সবই ও করেছে। পুলিশ যখন ব্যাপক ধরপাকড় শুরু করলো তখন সুধাকর আত্মগোপন করতে বাধ্য হলো ওই হোগলা বনে। ওই বনেই ও লুকিয়েছিল। একদিন খিদের জ্বালায় ওখান থেকে বেরিয়ে আসতেই ধরা পড়ল পুলিশের হাতে। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। ওকে এমন মেরেছিল যে তার ধকল সহ্য করার শক্তি ওর ছিল না, সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল। কয়েকদিন আগে হোগলা বনে যার মৃতদেহ পাওয়া গেছে সে ছিল ওর বন্ধু। ওই সব জানতো, পুলিশকে ওই খবর দিয়েছিল। বিশ্বাসঘাতকতার জন্যই ওকে শাস্তি দিয়েছে সুধাকর। তারপরই ওর মা মারা গেল। মাকে কেন সুধাকর মারল সেটাই আমি বুঝতে পারছি না। ছেলেকে হারিয়ে উনি তো শোকে পাগলই হয়ে গিয়েছিলেন। ঠিক তখনই খোলা জানলার সামনে ঘনশ্যামবাবু দেখতে পেলেন সুধাকরকে। ও আবার কেন এসেছে? সুধাকর তখন বলল, আমি আর কোনোদিনও আসবো না, এই শেষবার। একটা কথা আমি জানাতে এসেছি আপনাকে। মাকে ছেড়ে চলে যেতে আমি পারিনি। মাকে কাছে পাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার একা একা বড্ড কষ্ট হতো। একদিন মা নিজেই চলে এলো আমার কাছে, আমি জোর করে নিয়ে আসিনি। হঠাৎ দমকা বাতাসে ঘরের জানলা বন্ধ হয়ে গেল। ঘনশ্যামবাবু বুঝতে পারলেন সুধাকর চলে গেল। দৌড়ে গিয়ে জানলা খুলেই দেখতে পেলেন এক ছায়ামূর্তি, কার হাত ধরে পায়ে পায়ে এগিয়ে চলেছে আকাশের দিকে। উনি নিশ্চয়ই ওর মা। একবারের জন্যেও পিছন ফিরে তাকালো না সুধাকর। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।